শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানের চেয়ে ২১ গুণ বেশি ক্ষতি হয়েছে ভারতের। এবং আরও থাকছে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার গুঞ্জন। এবং আরও জানিয়ে দিব পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। এবং আরও থাকছে পাকিস্তানে হামলায় শতাধিক সন্ত্রাসবাদী নিহতের দাবি ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্দুর শুরু করে। এই অভিযানে তারা পাকিস্তানের ভেতরে ৯টি বেসামরিক স্থানে হামলা চালায়। হামলাটি ২৩ মিনিট ধরে চলে। এতে ব্যবহৃত হয় ফরাসি যুদ্ধবিমান রাফাল বিমান থেকে ছোড়া হয় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা। এরপর ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ভারত বিভিন্ন ড্রোন ব্যবহার করে। এসব ড্রোন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা খুঁটিয়ে দেখে। ভারতীয় ড্রোনগুলো ছিল ইসরায়েলি ও ভারতীয় প্রযুক্তির। এগুলো শুধু লক্ষ্যবস্তুতেই আঘাত করেনি, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়াও বিশ্লেষণ করেছে। এর মাধ্যমে পাকিস্তানের দুর্বলতা খোঁজা হয়। এ সময় পাকিস্তান পাল্টা সামরিক জবাব দেয়। তাদের বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট একযোগে কাজ করে। তারা তাদের প্রধান যুদ্ধ বিমান হিসাবে চীনের তৈরি জে-10 বিমান ব্যবহার করেন। এই বিমান সংযুক্ত ছিল আধুনিক মিসাইল ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ৭ মে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত একটি বড় ঘটনা ঘটে। পাকিস্তান প্রথমবারের মতো ৩টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে। এটি রাফাল বিমানের ইতিহাসে প্রথম যুদ্ধক্ষতি। একই সাথে পাকিস্তান দাবি করে তারা ভারতীয় ১২টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন ভেঙে ফেলা হয় ক্ষেপণাস্ত্র, কামান ও ইলেকট্রনিক ব্যবস্থা দিয়ে। ওই ৮৭ ঘন্টায় ভারতের শেয়ার বাজারে বড় ধস নামে। নিফটি ও সেন্সেক্স মিলিয়ে $৮২ বিলিয়ন কমে যায়। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $৮ মিলিয়ন ক্ষতি হয়। ক্রিকেট লিগ বন্ধ হয়, আরও $৫০ মিলিয়ন ক্ষতি হয়। যুদ্ধ পরিচালনার খরচ হয় $১০০ মিলিয়ন। যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় $৪০০ মিলিয়ন। কার্গো ও পণ্য পরিবহন ব্যাহত হয়ে ক্ষতি হয় $২ বিলিয়ন। সব মিলিয়ে ভারতের ক্ষতি দাঁড়ায় $৮৩ বিলিয়ন। এ সময় পাকিস্তানের শেয়ার বাজারের সূচক ৪.১% কমে যায়। বাজার মূলধন কমে যায় $২.৫ বিলিয়ন। ক্রিকেট লিগ বন্ধ হয়ে $১০ মিলিয়ন ক্ষতি হয়। আকাশসীমা বন্ধ থাকায় বিমান চলাচলে ক্ষতি হয় $২০ মিলিয়ন। সামরিক খরচ ছিল প্রতিদিন $২৫ মিলিয়ন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযানেই খরচ হয় $৩০ কোটি। বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, বিদেশি বিনিয়োগে প্রভাব পড়ে। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $৪ বিলিয়ন। এই যুদ্ধ শুধু আকাশেই ছিল না, এটি শেয়ার বাজার কাঁপিয়ে দিয়েছে, অর্থনীতি ভেঙে দিয়েছে। পরাশক্তির অবিনাশ ভাবমূর্তিও ভেঙে পড়েছে। প্রতি ঘন্টায় $১ বিলিয়ন ক্ষতি হয়েছে। যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে আজকে দিনে যুদ্ধের খরচ শুধু বিমান, ক্ষেপণাস্ত্র আর ড্রোনে সীমাবদ্ধ নয়। এটি শেয়ার বাজার, মুদ্রার মান, পণ্য সরবরাহ, বাণিজ্যিক উড়ান ও বিদেশি বিনিয়োগেও প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ৪ দিনের সফরে মধ্যপ্রাচ্যের ৩টি শীর্ষ উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করবেন। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী সফর চলাকালীন সময়ে ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এমন গুঞ্জন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। মিডিয়া লাইন নামে একটি মার্কিন সংবাদ মাধ্যমকে মধ্যপ্রাচ্যের এক নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ট্রাম্প এমন একটি ঘোষণা দিতে পারেন যাতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে, তবে সেখানে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না। সফরের সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সৌদি আরব যাবেন ট্রাম্প। সেখানে রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ধারণা করা যাচ্ছে এই সম্মেলনে ফিলিস্তিনি স্বীকৃতি ইস্যুতে ঘোষণা আসতে পারে। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, আমি শীঘ্রই একটি বড় ঘোষণা দিব। সেই মন্তব্যের পর থেকেই তার মধ্যপ্রাচ্যের সফর ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি এলে তা হবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের নীতিতে একটি বড় ধরনের পরিবর্তন। পাশাপাশি ২০২০ সালে সই হওয়া আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়ায় পুনরায় গতি পেতে পারে। তবে এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক
হুকাবি। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া বিষয়টি ভিত্তিহীন ও কাল্পনিক। ট্রাম্পের সৌদি সফরের পর তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সফরের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং হস্তক্ষেপের ভিত্তিতে ভারতীয়দের করা যুদ্ধবিরতির অনুরোধে আমরা সাড়া দিয়েছি মাত্র। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুখপাত্রের দাবি, গত 6 ও 7 মে নিজেরাই গভীর রাতে পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে তারা আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে। তবে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেওয়ার পরেই কেবল যোগাযোগ করবে। তিনি বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, আমরা পেশাদারির সঙ্গে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাব দেওয়া হবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও দেশটির অন্যান্য অংশে সাম্প্রতিক সেনা অভিযানে শীর্ষস্থানীয় নেতাসহ শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। রবিবার 11 মে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারতের সামরিক কার্যক্রমের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই। তিনি জানান, পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে লস্কর-ই-তৈবার ঘাঁটিতেও ছিল বলে উল্লেখ করেন তিনি। লস্কর-ই-তৈবা নামক সংগঠনটি ভারত সরকার জঙ্গি সংগঠন হিসাবে গণ্য করে এবং দেশটির অভ্যন্তরে ও কাশ্মীরের একাধিক হামলার জন্য এদেরকে দায়ী মনে করে। রাজীব ঘাই আরও বলেন, আমরা তাদের পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ধরেছিলাম। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান চলমান এই উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে 26 পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই মুখোমুখি অবস্থানে দাঁড়ায় চিরবৈরী এই দুই শত্রু প্রতিবেশী দেশ। এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পরবর্তীতে দুই পক্ষেই একে অপরকে কূটনীতিক ও নাগরিকদের নিজেদের দেশ থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি সীমান্ত ও আকাশ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এরপর গত 6 মে দিবাগত রাত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী উভয় দেশ স্থল, জল এবং আকাশপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে রাজি হয়। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দিতে চায় হামাস। অ্যাডান আলেকজান্ডারকে গাজায় মার্কিন নাগরিকত্বের শেষ জীবিত বন্দী বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাস জানিয়েছে যে মানবিক সহায়তার প্রবেশের জন্য একটি চুক্তি সহজতর করার জন্য এটি করা হয়েছিল। গাজা 70 দিন ধরে ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে। এর আগে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার জন্য